नमस्ते गुरु साहिब जी। जय गुरु जी महाराज। শুক্রানা গুরুজি মহারাজদা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল উপস্থিত সমস্ত ভক্ত অনুরাগীকে স্বাগত জানায় এবং সবাইকে প্রণিপাত। গুরুজির আজ্ঞাতে আত্ম উপলব্ধির পথে যোগী কথামৃতের যে পাঠ শুরু হয়েছে তার অনুক্রমে আজকে আমরা পাঠ করব অধ্যায় 30, অলৌকিক ঘটনার নিয়ম। অধ্যায় 31, পুণ্যশীলা মাতা কাশীমণি দেবীর সহিত সাক্ষাৎকার। এই দুটো পাঠ অনুসরণে পাঠক্রমে অংশ নেবেন সুচিত্রা পাল আন্টি। সুচিত্রা পাল আন্টিকে আমি অনুরোধ করব নিজেকে আনমিউট করে আজকের পাঠ শুরু করুন। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি মহারাজ। অনন্তম অনন্তম শুক্রানা। সভাগুরু সকল থেকে জয় গুরুজি। আজকের পরিচ্ছেদ 30, অলৌকিক ঘটনার নিয়ম। সুবিখ্যাত ঔপন্যাসিক লেভ তলস্তয় 3 সন্ন্যাসী দ্য 3 হারমেটস নামে একটি চমৎকার রূপকথা লিখেছিলেন। তার বন্ধু নিকোলাস রোরি নিম্নলিখিতভাবে গল্পটি সংক্ষেপিত করেন। কোনো এক দ্বীপে তিনি 3 প্রবীণ সন্ন্যাসী বাস করতেন। তারা এতই সরল ছিলেন যে প্রার্থনাকালে তারা শুধু কটি কথাই বলতেন, আমরা 3 জন, আপনিও ত্রিমূর্তি, আমাদের প্রতি দয়া করুন। এই অত্যন্ত সাদাসিধা প্রার্থনার সময় নানাবিধ অলৌকিক ব্যাপার সব ঘটতে লাগলো। স্থানীয় বিশপ এই 3 সন্ন্যাসী এবং তাদের অশাস্ত্রীয় প্রার্থনার কথা শুনতে পেয়ে ভাবলেন যে তাদের সঙ্গে দেখা করে শাস্ত্রানুযায়ী তাদের কেতা দুরস্ত প্রার্থনা শিক্ষা দেওয়াই নিতান্তই প্রয়োজন। তিনি এই দ্বীপটিতে এলেন, সন্ন্যাসীদের বললেন ঈশ্বরের কাছে তাদের তীব্র প্রার্থনা ঠিক যথোপযুক্তভাবে হচ্ছে না। তিনি তাদের নানা রকম শাস্ত্রবিধি সম্মত প্রার্থনা করার শিক্ষা আর উপদেশও দিলেন। তারপর বিশপ মহোদয় তো একটি নৌকা করে স্থান ত্যাগ করলেন। যেতে যেতে দেখলেন যে একটা উজ্জ্বল জ্যোতির্মণ্ডল নৌকার পিছন পিছন ছুটে আসছে। জ্যোতিটির কাছে এসে পৌঁছাতেই তিনি দেখলেন ওই 3 সন্ন্যাসী হাত ধরাধরি করে ঢেউয়ের ওপর দিয়ে ছুটে আসছেন নৌকাটি ধরবার জন্য। বিশপের কাছে পৌঁছাতেই তারা চেঁচিয়ে বলে উঠলেন, আপনি যে প্রার্থনাগুলি শিখিয়েছিলেন তা আমরা ভুলে গেছি, তাই তাড়াতাড়ি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি, সেগুলো আরেকবার বলে দিন। দেখে শুনে তো বিশপ মশাই ভীষণ অবাক। ভয়ে ভীত হয়ে মাথা নেড়ে সবিনয়ে বললেন, সাধু মহোদয়গণ, আপনারা পুরনো প্রার্থনাই বলতে থাকুন, নতুন কিছু আর দরকার নেই। প্রশ্ন হলো, সাধু 3টি জলের ওপর দিয়ে হেঁটে এলেন কি করে? যীশুখ্রিস্ট তার ক্রুশবিদ্ধ দেহকে পুনরুত্থিত করলেন কেমন করে? লাহিড়ী মশাই আর শ্রী যুক্তেশ্বর গিরিজি অলৌকিক ব্যাপার প্রদর্শন করতেন কি করে? আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত এর কোনো সদুত্তর দিতে পারেননি। যদিও আণবিক যুগের আগমনে বিশ্ব মানুষ হঠাৎ প্রসারতা লাভ করেছে, মানুষের অভিধানে অসম্ভব কথাটা ক্রমশই গুরুত্ব হারিয়ে ফেলেছে। প্রাচীন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে এই জড়জগৎ দ্বৈতবাদ আর সাপেক্ষণায় বা আপেক্ষিকবাদ, যার উপর মায়াবাদ প্রতিষ্ঠিত, সেই একটি মাত্র মূলবিধি দ্বারাই পরিচালিত হয়। সকল প্রাণের প্রাণ পরমাত্মা হচ্ছেন অদ্বয় তত্ত্ব। সৃষ্টিলোকে নিজেকে বিচ্ছিন্ন ও বৈচিত্র্যময় প্রকাশ করার জন্য তিনি একটা মিথ্যা বশত্ব আবরণে নিজেকে আবরিত করেন। ভ্রান্তিজনক মোহময় সেই দ্বৈত আবরণই হচ্ছে মায়া। আধুনিক কালের বহু বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারই ঋষিদিগের এই সরল সত্য উক্তিটিকে সমর্থন করেছে। নিউটনের গতিতত্ত্ব হচ্ছে মায়ার বিধি। প্রত্যেক ক্রিয়ার সর্বদাই একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে। যে কোনো দুইটি বস্তুর পারস্পরিক ক্রিয়া সর্বদাই সমান আর বিপরীতভাবে ক্রিয়াশীল। কাজেই ক্রিয়া আর প্রতিক্রিয়া অবিকল সমান। স্বতন্ত্র একটি মাত্র শক্তি তার অসম্ভব, সেই জন্যই সর্বদাই দুইটি করে শক্তি থাকবে যারা সমান আর বিপরীত। এ কারণে সকল মৌলিক স্বাভাবিক ক্রিয়াশীলতা থেকেই
মাইক উৎপত্তি প্রকাশ পায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিদ্যুতের ক্রিয়া হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ, আর ইলেকট্রন আর প্রোটন দুই বিপরীত বিদ্যুৎধর্মী। আরেকটা উদাহরণ, পরমাণু অর্থাৎ জড়কণার চূড়ান্ত অবস্থা আছে একটি পৃথিবীর মতো, যেটি একটি চুম্বক, যার ধনাত্মক আর ঋণাত্মক দুইটি মেরু আছে। সমগ্র প্রাতিভাসিক জগৎ অথবা জগৎ প্রপঞ্চ হচ্ছেন মেরু প্রবণতার অদম্য প্রভাবের অধীন। দেখা যাচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র অথবা অন্য যে কোনো বিজ্ঞানী হোক না কেন, তারা সহজাত বিরুদ্ধবাদিতা বা বিপরীত নীতিশূন্য হয়। প্রাকৃতিক বিজ্ঞান তার মায়ার অতীত কোনো নিয়ম বিধিবদ্ধ করতে পারে না। বিশ্ব সৃষ্টির সঙ্গে যা ওতপ্রোতভাবে বিজড়িত, প্রকৃতি নিজেই হচ্ছে মায়া। কাজেই প্রাকৃতিক বিজ্ঞানকে অবশ্যই তার অপরিহার্য সারাংশকে নিয়ে কাজ চালাতে হবে। প্রকৃতি তার নিজ রাজ্যে অফুরন্ত আর চিরন্তন। ভবিষ্যৎ বিজ্ঞানীরা তারা অনন্ত বৈচিত্র্যের এক রূপ থেকে অন্য রূপের মধ্যে প্রবেশ করা ছাড়া আরো বেশি কিছু করতে পারবেন না। বিজ্ঞান এক অনন্ত রহস্য স্রোতে ভেসে চলেছে, অন্ত আর খুঁজে পাচ্ছে না। বিজ্ঞান অবশ্য পূর্ব হতে বর্তমান আর ক্রিয়াশীল বিশ্বের নিয়ম আবিষ্কার করতে সক্ষম বটে, কিন্তু সেই বিধির বিধি আর তার একমাত্র যিনি নিয়ন্তা, তাকে খুঁজে বার করতে তা একেবারেই অক্ষম। মহাকর্ষ আর বৈদ্যুতিক শক্তির অপূর্ব আর বিরাট ক্রিয়া সব জানা গেছে বটে, কিন্তু মহাকর্ষ আর বিদ্যুতের শক্তিটা আসলে যে কি জিনিস তা কোনো মানুষই আজ পর্যন্ত জানতে পারেনি। প্রাচীন মুনি ঋষিরা এই মায়া অতিক্রম করবার ভার মানব জাতির হাতেই সমর্পণ করে গেছেন। বিশ্ব সৃষ্টির মধ্যে এই দ্বৈত ভাব অতিক্রম করে স্রষ্টার সহিত একাত্মবোধই মানব জীবনের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছিল। মায়াবদ্ধ জীবেরা যারা এই বিশ্ব নাট্যলীলার ছবি আঁকড়ে ধরে রয়েছে, তারা জোয়ার ভাটা, দিবারাত, সুখ দুঃখ, ভালো মন্দ, উত্থান পতন, জন্ম মৃত্যু, এই সব মেরু প্রবণতার দ্বৈতভাবের মূলবিধি মানতে বাধ্য। কয়েক হাজার জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে এই চক্রে ঘুরে ঘুরে মানুষ শান্ত আর ক্লান্ত হয়ে মায়াতীত কোনো বস্তুর সন্ধানে আশাপূর্ণ হৃদয়ে তাকিয়ে থাকে। এই মায়ার অবগুণ্ঠন উন্মোচন করা মানেই হচ্ছে সৃষ্টি রহস্য ভেদ করা। যে যোগী এইভাবে বিশ্ব প্রকৃতির রহস্য ভেদ করতে পারেন, তিনি প্রকৃত অদ্বৈতবাদী। আর বাকি সব প্রাণহীন মূর্তি পূজা করেই ক্ষান্ত। মানুষ যতদিন প্রকৃতির এই দ্বৈতভাবের অধীন হয়ে থাকবে, ততদিন এই দ্বিমুখিনী মায়া হবে তার উপাস্যা দেবী। সে কখনোই একমাত্র সত্যস্বরূপ ঈশ্বরকে জানতে পারবে না। বিশ্ব প্রকৃতির মায়া মানুষের মনের ভিতর প্রকাশিত হয় অবিদ্যা রূপে। অবিদ্যা মানে অজ্ঞান, ভ্রান্তি বা মোহ। মায়া বা অবিদ্যা বুদ্ধিবৃত্তির উৎকর্ষণ সাধন বা বিশ্লেষণ করা কখনো দূর করা যায় না। তা কেবল করা যায় নির্বিকল্প সমাধি লাভের মাধ্যমে। ওল্ড টেস্টামেন্টের ধর্মোপদেশেরা এবং সকল দেশের সকল যুগের সাধুসন্তরা সেই অনুলভবোধ অবস্থা থেকেই একথা বলে গেছেন। বাইবেলে এজেকিয়েল বলেছেন, তারপর সে আমাকে একটি দ্বার প্রান্তে উপনীত করলো। দ্বারটি পূর্বমুখী। ওই দেখো, পূর্ব দিকের পথ ধরে ইসরায়েলের প্রভু দৈব মহিমা শোনা যাচ্ছে। তার স্বর জলকল্লোলের মতো, আর সারা জগৎ তার গৌরবে উদ্ভাসিত হয়ে উঠল। যোগী ললাটের পূর্ব দিক তৃতীয় নেত্রের ভিতর দিয়ে তার জ্ঞান সর্বব্যাপিত্বের দিকে প্রসারিত করেন আর ওঙ্কার ধ্বনি শ্রবণ করতে পান। এই হচ্ছে জলকল্লোল, অলোকের স্পন্দন, যা হচ্ছে সৃষ্টির একমাত্র সত্য। বিশ্বব্রহ্মাণ্ডে লক্ষ কোটি রহস্যের মধ্যে সর্বাপেক্ষা আশ্চর্য জিনিস হচ্ছে আলো। শব্দ তরঙ্গ পরিচালিত হয় বায়ুস্তর বা অন্য কোনো জড় মাধ্যমের ভিতর দিয়ে, কিন্তু আলোক তরঙ্গ আন্ত নাক্ষত্রিক মহাশূন্যের ভিতর দিয়ে অব্যাহত ভাবে চলে যেতে পারে, কোনো বাধা পায় না।
এমনকি তথাকথিত ইথর বা তরঙ্গবাদের আলোকের গ্রহ হতে গ্রহান্তরে বিচ্ছুরিত হওয়ার মাধ্যম বলে স্বীকৃত। তাও আইনস্টাইনের এই মতানুসারে পরিত্যক্ত হতে পারে যে আকাশ বা মহাশূন্যের জ্যামিতিক গুণানুসারে ইথর মতবাদ অনাবশ্যক হয়ে পড়েছে। যাই হোক, উভয় মতবাদেই আলো হচ্ছে অতি সূক্ষ্ম পদার্থ বা তন্মাত্র, আর স্বাভাবিকভাবে প্রকাশকালে তার কোনো জড় পদার্থের উপর আদৌ নির্ভর করে না। আইনস্টাইনের বিরাট কল্পনায় সেকেন্ডে 1,86,300 মাইল যে আলোর গতি, তা সারা অপেক্ষবাদকে প্রভাবিত করে। তিনি গাণিতিক উপায়ে প্রমাণ করেছেন যে মানুষের সীমাবদ্ধ মনে আলোই হচ্ছে এই অনিত্য জগৎ অবিবাহের মধ্যে একমাত্র পরম ধ্রুবাঙ্ক। একমাত্র আলোকের গতি অনন্য সাপেক্ষতার উপরই মানব জগতের দেশ ও কালের মান নির্ভর করে। দেশ আর কাল, যা এত বৎকাল চিরন্তর বলেই বিবেচিত হয়ে এসেছে, আসলে তারা তা নয়। তারা হচ্ছে আপেক্ষিক আর অসীম অংশ, আর তাদের শত সাপেক্ষ পরিমাণ বৈধতা নির্দিষ্ট হয় কেবলমাত্র আলোর গতির মানদণ্ডে। মহাকাশকে আপেক্ষাবাদের মাত্রা বা আয়তন রূপে বর্ণনা করতে গিয়ে সময়ের প্রকৃত রূপ এখন বেরিয়ে পড়েছে একটি দ্ব্যর্থ মৌলিক প্রকৃতির সহজ সার আর কি। কলমের গোটাকতক সমীকরণে অঙ্কের আঁচড় কেটে আইনস্টাইনের বিশ্বজগৎ থেকে একমাত্র আলো ছাড়া বাকি সব ধ্রুবসত্যের বিষয় বাতিল করে দিয়েছেন। তারপরে এই তত্ত্বের আরো উন্নতি সাধিত হলো তার যুগান্তকারী ইউনিফাইড ফিল্ড থিওরিতে। এই মহান পদার্থবিদ একটি মাত্র অঙ্কসূত্রে মাধ্যাকর্ষণ আর তড়িৎ চুম্বকত্ব একত্রিত করার চেষ্টা করেছেন। বিশ্ব সৃষ্টিকে একমাত্র নিয়মের অধীনে এনে আইনস্টাইন যুগান্তর পার করে প্রাচীন ঋষিদের কাছে উপস্থিত হয়েছেন, যারা বিশ্ব সৃজনে একমাত্র বহুরূপিণী মায়া যে কার্যকর তা বহু পূর্বেই ঘোষণা করে গিয়েছেন। চূড়ান্ত অণু আবিষ্কারের গাণিতিক সম্ভাবনা যুগান্তকারী আপেক্ষিকতাবাদ সৃষ্টি করেছে। বড় বড় বিজ্ঞানীরা এখন সদর্পে ঘোষণা করেছেন যে পরমাণুকে জড়ের চেয়ে শক্তি বলাই শুধু যে বিধিও তা নয়, পারমাণবিক শক্তি বস্তুত চিন্ময় পদার্থ। The nature of the physical world away, স্যার আর্থার স্ট্যানলি এডিংটন লিখেছেন, পদার্থবিজ্ঞান যে ছায়ার জগতের সঙ্গে সংশ্লিষ্ট, এই সহজ উপলব্ধি একটা বিশেষ উল্লেখযোগ্য অগ্রগতি। পদার্থ জগতে আমরা পরিচিত জীবনের নাটক যেন ছায়াবাজির অভিনয়ের ভিতর দিয়েই দেখি। ছায়া কাগজের ওপর যখন ছায়াকালির দাগ টেনে চলেছি, তখন আমার ছায়া কোনোই ছায়া টেবিলের ওপর রয়েছে। এসবই প্রতীক, এবং পদার্থবিদ এদের প্রতীক গণ্য করেই তাদের বাদ দেন। তারপর আসেন রাসায়নিক মন, যিনি এইসব প্রতীকদের রূপান্তর সাধন করেন। মোটামুটি ভাবে বলতে গেলে বলা যায় যে এই জগৎ বস্তু আসলে হচ্ছে চিন্ময় পদার্থ। সম্প্রতি ইলেকট্রন অনুবীক্ষণের মাধ্যমে পরমাণু তত্ত্বের সার যে আলো এবং প্রকৃতি অপরিহার্য দ্বৈত ভাব, তার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। 1937 সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের এক সভায় ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রদর্শনের নিম্নলিখিত বিবরণী প্রকাশ করেছে। টাংস্টেনের কৈলাসিক গঠন, যা কেবল এক্স রে দ্বারাই যাই যাবৎ পরোক্ষভাবে পরিচিত ছিল, তা রেখাচিত্র একটা প্রতিপ্রভ পর্দার ওপর খুব সুস্পষ্টভাবে ফুটে উঠল। তাতে দেখা গেল যে 9টি পরমাণু ঘন আয়তনের মতো স্থানে জালের আকারে ঠিক তাদের নিজ নিজ জায়গায় রয়েছে, প্রত্যেক কোণে একটি করে আর মাঝখানে একটি। টাংস্টেনের এই যে কৈলাস দানা গঠনের জালের মতো পরমাণুগুলি তার প্রতিপ্রভ পর্দার উপর জ্যামিতিক আকৃতিতে সাজানো আলোকবিন্দুর মতোই প্রতিভাত হলো। আর আলোর এই কেলাসের ঘন আয়তনের ওপর অবিরাম বায়ুর সংঘাতকে নিত্যশীল আলোকবিন্দুর মতো দেখা যাচ্ছে।
ঠিক যেমন সূর্যের উজ্জ্বল কিরণগুলি জলপ্রবাহের মাথায় নৃত্য করে। 1927 সালে নিউ ইয়র্ক শহরের বেল টেলিফোন ল্যাবরেটরি ডাক্তার ক্লিন্টন জে ডেভিসন আর ডাক্তার লেস্টার এইচ জার্মার দ্বারা ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কৃত হয়। তারা দেখতে পেলেন ইলেকট্রন একটি কণা আর একটি তরঙ্গ। এই উভয় ভাবের বৈশিষ্ট্য গ্রহণ করে। এই তরঙ্গের গুণই ইলেকট্রনকে আলোকের বিশেষত্ব প্রদান করেছে। তখন গবেষণা শুরু করে প্রতিফলক কাঁচের দ্বারা আলোকে যেমন কেন্দ্রীভূত করে স্থান বিশেষে ফেলা যায়, তেমনি করে ইলেকট্রনকেও কেন্দ্রীভূত করে কোনো স্থান বিশেষে ফেলবার কোনো উপায় বার করা যায় কিনা। ইলেকট্রন জেকিল হাইড গুণ আবিষ্কারে দেখা যায় যে সারা প্রকৃতির রাজ্যের একটা দ্বৈতভাব বর্তমান। এই আবিষ্কারের জন্য ডাক্তার ডেভিসন পদার্থবিদ্যার নোবেল পুরস্কার প্রাপ্ত হন। স্যার জেমস জিন্স তার দি মিস্টিরিয়াস ইউনিভার্স গ্রন্থে লিখেছেন, জ্ঞানের স্রোত ক্রমশই অযান্ত্রিক সত্যের দিকে এগোচ্ছে। বিশ্ব প্রকৃতিকে এখন একটা বিরাট যন্ত্রের চেয়ে একটা বিরাট চিন্তা বলেই বোধ হতে আরম্ভ হয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আজকের বিংশ শতাব্দীর বিজ্ঞানকে শোনাচ্ছে যেন প্রাচীন বেদের অন্তর্গত কোনো একটি পৃষ্ঠা। যদি অবশ্যই প্রয়োজন হয়, বিজ্ঞান যেন মানুষ এই দার্শনিক সত্যই শিক্ষা করুক যে জড়জগৎ বলে কিছু নেই। এই টানাপোড়েন হচ্ছে মায়া বা অবিদ্যা। বিশ্লেষণে বাস্তবতার সব ছদ্মরূপ অলীক হয়ে যায়। মানুষের কাছে জড় বিশ্বের প্রত্যয়কারী খুঁটিগুলি যখন একে একে ভেঙে পড়তে থাকে, তখন সে তার মূর্তির উপর নির্ভরতা, তার অতীতের ঈশ্বরাদেশ অমান্যের কথা ক্ষীণভাবে উপলব্ধি করতে পারে। আমি ছাড়া তোমার আর কোনো ঈশ্বর নাই। আইনস্টাইন তার বিখ্যাত সমীকরণে, যেখানে তিনি ভর আর শক্তির তুলতা প্রদর্শন করেছেন, সেখানে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো জড়কণার মধ্যস্থিত শক্তি হচ্ছে তার ভর বা ওজন, ও আলোক গতি বর্ষা ফলে বর্গফলের দ্বারা গুণিত সংখ্যার সমান। জড়কণার বিনাশেই আণবিক শক্তি মুক্তি, জড়ের মৃত্যুতেই আজ আণবিক যুগের জন্ম। আলোর গতির গণিত শাস্ত্রে যে একটা মান বা ধ্রুবক, তার কারণ এই নয় যে তার 1 সেকেন্ডে 1,86,300 মাইলের একটা স্থির গতি আছে। তার কারণ হচ্ছে এই যে কোনো জড় দেহ যার ভর তার গতির সঙ্গে সঙ্গে বাড়ে, সে কখনো আলোর সমান গতি লাভ করতে পারে না। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে কেবলমাত্র সেই জড়দেহ যার ভর অসীম, সেই আলোর সমান গতি পেতে পারে। এই ধারণা থেকেই আমরা অলৌকিক ঘটনার নিয়মে পৌঁছাতে পারি। যেসব সিদ্ধ পুরুষেরা তাদের শরীর এবং অন্য যে কোনো পদার্থ বা বস্তুকে ইচ্ছামতো প্রকাশ অথবা শূন্যে বিলীন করতে পারেন, যা আলোর গতি বেগে চলতে পারেন, অথবা সৃজনকারী আলোক রশ্মিকে ব্যবহার করে যে কোনো জড় পদার্থের বাহ্যরূপের প্রকাশকে তৎক্ষণাৎ পরিদৃশ্যমান করতে পারেন, তারা এই প্রয়োজনীয় শর্তটি পূরণ পেরেছেন যে তাদের ভর হচ্ছে অসীম। সিদ্ধযোগী সন্নিধ বা চেতনা বিনা আয়াসেই কেবল তার সীমাবদ্ধ দেহের সঙ্গে নয়, একেবারে নিখিল বিশ্বরচনার সঙ্গে যুক্ত হতে পারে। মাধ্যাকর্ষণ, তা সে নিউটনের বলই হোক বা আইনস্টাইনের জড়ত্বে প্রকাশই হোক, সকল জড় পদার্থের মহাকর্ষাবস্থায় পরিচয় যে গুরুত্ব বা ভার, তার গুণপ্রকাশের কোনো সিদ্ধযোগীকে বাধ্য করতে অপারগ। তিনি নিজেকে সর্বব্যাপী পরমাত্মা বলে জানতে পেরেছেন। তিনি দেশ আর কালের অধীন দেহের সসীমতা আর আবদ্ধ নন। তার সব সসীম বাধাবদ্ধ দূর হয়ে গিয়ে দাঁড়ায় তার চরম অবস্থা, আমি তিনি সোহহং। বাইবেলে আছে, ঈশ্বর বললেন আলো হোক, তারপরেই আলোর উৎপত্তি হলো। ঈশ্বর তার বিশ্ব রচনার প্রধানতম উপাদান আলোর প্রকাশের নির্দেশ দিলেন। এই অবস্তুবাচক মাধ্যমে ভিতর দিয়ে সমস্ত দ্বৈপ্রকাশ ঘটে থাকে।
সকল যুগের ভক্তজন জ্যোতিশিখা বা আলোক রূপে ঈশ্বরের আবির্ভূত হওয়ার কথা বলে থাকেন। সেন্ট জন ভগবত দর্শনের বিষয় বর্ণনা করে বলেছেন, তার চক্ষুদ্বয় অগ্নিশিখার মতো, আর তার মুখমণ্ডল প্রখর সূর্য তেজের মতো উজ্জ্বল। যে যোগী গভীর ও পরিপূর্ণ ধ্যানের দ্বারা তার চৈতন্যকে স্রষ্টার মধ্যে বিলীন করতে পেরেছেন, তিনি উপলব্ধি করেছেন যে বিশ্ব জগতের মূল হচ্ছে আলো, জীবনী শক্তির স্পন্দন। তার কাছে জল আর মৃত্তিকার সৃজনকারী দুই বিভিন্ন আলোক রশ্মির মধ্যে কোনো পার্থক্য নেই। জড়চেতনা মুক্ত আর দেশ বা আকাশের তিনটি মাত্রা আর কালের চতুর্থ মাত্রা শূন্যদয় সিদ্ধযোগী ক্ষিতি, অপ, তেজ, মরু ইত্যাদি ভৌতিক আলোক রশ্মির ওপর দিয়ে তার আলোর শরীর অতি সহজেই পরিচালিত করতে পারেন। অতএব তোমার চক্ষু যদি একক হয়, তোমার সর্বশরীর আলোকদীপ্ত হবে। মুক্তি প্রদায়ক ও তৃতীয় নেত্রে দীর্ঘ সময় গভীর আর প্রগাঢ় মনঃসংযোগ বলে যোগী জড়মোহ ও তার মধ্যাকর্ষণের ভার বিনষ্ট করতে পারেন, এবং পরমেশ্বর নিখিল বিশ্ব যেমন ভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ এক নির্বিশেষ আলোকপিণ্ড, তা তিনি দেখতে পান। হার্ভার্ডের ডাক্তার এল.টি. টরল্যান্ড বলেন, সাধারণ হাফটেন এনগ্রেভিং যেভাবে তৈরি হয়, অপটিকালে ইমেজও সেইভাবে তৈরি হয়। তারা অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দ্বারা তৈরি, এত ছোট যে খালি চোখে দেখা যায় না। অক্ষিপটের স্পর্শ প্রবণতা এতই বেশি যে তুলনামূলকভাবে অতি সামান্য পরিমাণের উপযুক্ত আলো দর্শানুভূতি জাগিয়ে তোলে। অলৌকিক ঘটনার নিয়ম যে কোনো ব্যক্তি কার্যকর করতে পারেন, যিনি উপলব্ধি করতে পেরে থাকেন যে সৃষ্টির সারবস্তুই হচ্ছে আলো। সিদ্ধযোগী আলোক সংক্রান্ত দৈবিক জ্ঞান বলে সর্বব্যাপী আলোক রশ্মিকণাগুলিকে সংযোজিত করে ইন্দ্রিয়গ্রাহ্য রূপে তৎক্ষণাৎ প্রক্ষেপণ করতে পারেন। আর এই রূপ প্রক্ষেপণ করার প্রকৃত রূপ তা সে কোনো গাছ বা ওষুধ বা মনুষ্য শরীরই যাই হোক না কেন, যোগীর ইচ্ছা আর প্রত্যক্ষীভূত করে তোলবার ক্ষমতার উপর নির্ভর করে। রাত্রিতে মানুষ যখন স্বপ্নলোকে প্রবেশ করে, তখন সে তার প্রতিদিনের মিথ্যা দেহাত্মবোধ বা তাকে চারপাশে ঘিরে আছে তাকে ভুলে যায়। সমস্ত ঘুমন্ত অবস্থায় তার মনের সর্বশক্তিমত্তার প্রদর্শন শুরু হয়। কি দেখা যায় সেখানে? স্বপ্নে দেখা যায় বহুকাল মৃত বান্ধবদের দূরতম প্রদেশ, বিস্মৃতির অতল গহ্বর হতে পুনরুত্থিত শৈশবের নানা ঘটনাবলী। সেই মুক্ত আর স্বতঃস্ফূর্তই চেতনা, যার পরিচয় সকল মানুষই স্বপ্নের মধ্য দিয়ে স্বল্প পরিমাণে পেয়ে থাকে। তা হচ্ছে ঈশ্বর লোক বদ্ধ সাধু মহাত্মার পরিপূর্ণ আর নিত্য অবস্থা। স্বার্থলেশ হয়ে আর স্রষ্টাদত্ত সৃজনশীল ইচ্ছাশক্তির সাহায্যে যোগী ভক্তের আন্তরিক প্রার্থনা পূরণ করতে বিশ্ব প্রকৃতির আলোকরশ্মির পুনঃসংযোজন করতে পারেন। বাইবেলেও এ কথাই বলা হয়েছে। তারপর ঈশ্বর বলেন, আমাদের স্বরূপের মতো করে, আমাদেরই ভাবমূর্তিতে মানুষ সৃজন করা যাক, আর তারা সমুদ্রের মৎস্য, আকাশের পক্ষী, পশু এবং সমস্ত পৃথিবীর ওপর এবং ভূমিতে বিচরণশীল প্রতিটি সরীসৃপের ওপর আধিপত্য করুক। যে উদ্দেশ্যে মানুষ এবং জগৎ সৃষ্ট হয়েছে, যাতে করে মানুষ নিখিল বিশ্বের ওপর আপন আধিপত্যের কথা জানতে পেরে মায়াকে জয় করতে পারে। সন্ন্যাস গ্রহণের অল্প কিছুকাল পরে 1915 সালে আমার একবার অদ্ভুত অলৌকিক স্বপ্ন দর্শন ঘটেছিল। তাতে মানব বিজ্ঞানের আপেক্ষিকতায় আমি বুঝতে পারি এবং দুঃখ ক্লেশজনক মায়ার দ্বৈত ভাবের পিছনে অনন্ত আলোকের অখণ্ড তত্ত্ব উপলব্ধি করতে পেরেছিলাম। স্বপ্ন দর্শনটি ঘটেছিল আমাদের বসতবাটিতে এক সকাল বেলায়, যখন আমি আমার ছোট্ট চিলে কোঠাটিতে বসেছিলাম। ইউরোপে তখন প্রথম মহাযুদ্ধ কয়েক মাস ধরে চলছে। অত্যন্ত বিষণ্ণ হৃদয়ে এই মহাযুদ্ধে মানব জীবনের বিরাট মরণাহুতির কথা নিয়ে ভাবছিলাম। চক্ষু মুদ্রিত করে গভীর ধ্যানে বসে আছি,
হঠাৎ আমার সন্নিধ যেন এক যুদ্ধ জাহাজ পরিচালনকারী ক্যাপ্টেনের দেহের মধ্যে স্থানান্তর হলো। জাহাজ আর তার তীরের উপর থেকে কামানের গোলাগুলি বর্ষণের বজ্র নির্ঘোষ বায়ুমণ্ডল বিদীর্ণ করতে লাগলো। একটা প্রকাণ্ড গোলা জাহাজের বারুদ ঘরে আগুন ধরিয়ে দিয়ে আমার জাহাজটাকে টুকরো টুকরো করে উড়িয়ে দিল। আমি এবং অন্য যে কজন নাবিক বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়েছিলাম সবাই জলে ঝাঁপ দিয়ে পড়লাম। বুক থেকে তখন টিপটিপ করছে। যাই হোক, তীরে তো নিরাপদে পৌঁছালাম, কিন্তু হায়, একটা বন্দুকের ছুটন্ত গুলি এসে ফিরল আমার বুকে। যন্ত্রণায় গো গো করতে করতে মাটির ওপর পড়ে গেলাম। সমস্ত শরীরটা একেবারে অসাড় হয়ে গেছে, তবুও দেহটা রয়েছে। একটা বেশ টের পাচ্ছি, একটা পা পক্ষাঘাতগ্রস্ত হলে লোকে যেমন বোধ করে। ভাবলাম শেষ অবধি মরণের রহস্যময় পদধ্বনি ওই বুঝি শোনা যায়। একটা অন্তিম শ্বাস ছেড়ে অচৈতন্যতার অন্ধকারে ডুবে যেতে গিয়ে দেখলাম যে আরে বাহ, আমি যে গড়পা রোডের বাড়িতে পদ্মাসনে বসে আছি। তারপর উল্লাসের অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো। আমি নিঃশঙ্ক আনন্দে টিপে টুপে চিমটি কেটে দেখতে লাগলাম যে না, শরীর ঠিক গোটাটাই ফেরত পেয়েছি। কই, বুকে তো কোনো গুলি টুলি ঢুকে ছাদা করেনি। এধার ওধার নড়ে চড়ে নিঃশ্বাস প্রশ্বাস টেনে ফেলে নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ, সত্যিই আমি পরিপূর্ণভাবে বেঁচে রয়েছি। মনে মনে যখন এইরকম আত্মেশ্লাঘা অনুভব করছি, তখন হঠাৎ দেখলাম যে আমার জ্ঞান আবার সেই রক্তপ্লাবিত সমুদ্র তীরে শায়িত ক্যাপ্টেনের মৃতদেহে ফিরে গেছে। মনে একটা বিরাট দ্বন্দ্ব দেখা দিল। প্রার্থনা করে বললাম, বলো প্রভু, আমি বেঁচে আছি না মরে গেছি। সমগ্র দিক চক্রপাল এক অত্যুজ্জ্বল জ্যোতির বিকাশে উদ্ভাসিত হয়ে উঠল। একটা মৃদু গুরু গুরু কম্পন ধ্বনি বাণীতে রূপান্তরিত হলো। জ্যোতির সঙ্গে জীবন মরণের কি সম্বন্ধ আছে? আমার আলোর প্রতিমূর্তেই তোমায় গড়েছি। জীবন মৃত্যু আপেক্ষিক সম্বন্ধ একটা মহাজাগতিক স্বপ্ন। তোমার স্বপ্নহীন সত্তাকে নিরীক্ষণ করো। জাগো বৎস, জাগো। মানুষের অধ্যাত্ম জাগরণের পর্যায় হিসেবে ঈশ্বর বৈজ্ঞানিক দিগকে উপযুক্ত স্থান ও কালে তার সৃষ্টি রহস্য আবিষ্কার করতে অনুপ্রাণিত করেন। নানা আধুনিক আবিষ্কারের সাহায্যে মানুষ বুঝতে পেরেছে এই যে বিশ্বজগৎ তা হচ্ছে একটি মাত্র শক্তি, বৈচিত্র্যময় প্রকাশ বা আলোক মাত্র। এই আলোক ঐশ্বরিক বোধির দ্বারা পরিচালিত। চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, রাডার বা ফটো ইলেকট্রনিক সেল যা হচ্ছে সর্বদর্শী বৈদ্যুতিক চক্ষু এবং আণবিক শক্তি, সে সবই হচ্ছে আলোর তড়িৎ চুম্বক প্রকাশ। চলচ্চিত্র শিল্প যে কোনো আশ্চর্য ব্যাপার প্রদর্শন করতে পারে। চিত্তাকর্ষক দর্শনগ্রাহ বিষয়কে দিক থেকে দেখতে গেলে ফটোগ্রাফির কৌশলে কাছে কোনো অলৌকিক ব্যাপার প্রদর্শন আর দুঃসাধ্য থাকে না। দেখা যাবে যে মানুষ জড়দেহ হতে মুক্ত হয়ে তার স্বচ্ছ সূক্ষ্ম দেহ থেকে বেরিয়ে আসছে। দেখা যাবে জলের উপর সে হাঁটতে পারে, মৃতকে পুনরুজ্জীবিত করতে পারে, স্বাভাবিক ঘটনাধারা উল্টে দিতে পারে, দেশ ও কাল নিয়ে একেবারে উলটপালট ঘটিয়ে দিতে পারে। একজন সিদ্ধ পুরুষ প্রকৃত আলোকরশ্মি দ্বারা যা সংশোধিত করেন, একজন সুদক্ষ ফটোগ্রাফার ফটোগ্রাফির চিত্রগুলিকে নিজের ইচ্ছামতো সাজিয়ে ওই একই রকমের দৃষ্টিবিভ্রম উৎপাদন করতে পারেন। চলচ্চিত্রের জীবন্ত ছবিতে বিশ্ব সৃষ্টির বিষয়ে অনেক সত্যের উদাহরণ মেলে। বিশ্ব রঙ্গমঞ্চের পরিচালক তার নিজের নাটক নিজেই রচনা করেছেন আর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রদর্শনের জন্য অভিনেতা অভিনেত্রীদের বিরাট সমাবেশ করেছেন। অনন্তের গভীর তমসাচ্ছন্ন যন্ত্রগৃহ হতে পরম্পরাগত যুগ সমূহের ফিল্মের মধ্যে দিয়ে তিনি তার সৃজনকারী আলোকরশ্মি প্রেরণ করেন, আর এই মহাকাশের চিত্রপটে ছবির পর ছবি সব জীবন্ত রূপে প্রতিফলিত হয়ে ওঠে। চলচ্চিত্রের ছবিকে যেমন প্রকৃতপক্ষে আসল বলেই প্রতীয়মান হয়, কিন্তু আসলে
তারা কেবলমাত্র আলো ছায়া সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয়। তেমনি এই বৈশ্বিক বৈচিত্র্যের একটা আপাত প্রতীয়মান সত্যভাবের উদয় হয়। এই জগৎ সংসার আর তার নানা বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ বিশ্ব চলচ্চিত্রে ছবি ছাড়া আর কিছুই নয়। কেবল যখন সেই অসীম সৃজনী রশ্মি দ্বারা মানুষের জ্ঞানের পটভূমিতে ক্ষণস্থায়ী দৃশ্য সকল প্রক্ষেপিত হয়, তখন কেবল পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ক্ষণিকের জন্য তা সত্য বলে প্রতিভাত হয়। সিনেমা দর্শকবৃন্দর ওপর দিকে তাকালে দেখতে পায় পর্দা উপরে প্রতিফলিত ছবিগুলি একটিমাত্র প্রতিকৃতিহীন আলোকরশ্মির মাধ্যমে আকৃতি ধারণ করেছে। ঠিক সেই রকম রূপ, রস আর রঙে সঞ্জীবিত এই বিশ্বনাট্যের মহাবমে উৎস হতে নির্গত একটি মাত্র শ্বেত আলোকরশ্মি থেকে বেরিয়ে আসছে। ভগবান এইসব গ্রহ নক্ষত্রের বিশ্বনাট্যশালা তার মানব সন্তানদের আনন্দ বিধানের জন্য তাদের সব একসঙ্গে অভিনেতা আর দর্শক দুই করে কি অভাবনীয় কৌশলেই না এক অতি বিরাট নাট্যলীলা করতে চলেছেন। একদিন আমি একটি সিনেমা হলে প্রবেশ করলাম ইউরোপের যুদ্ধক্ষেত্রের সংবাদচিত্র দেখার জন্য। প্রথম মহাযুদ্ধ তখন পশ্চিম রণাঙ্গনে চলছে। সংবাদচিত্রে যুদ্ধক্ষেত্রের হত্যালীলা এমন বাস্তব রূপে প্রদর্শিত হয়েছিল যে তা দেখে খুবই ব্যথিত হৃদয়ে আমি প্রেক্ষাগৃহ পরিত্যাগ করে চলে এলাম। সেদিন ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, ভগবান, কেন তুমি এত দুষ্ট দুঃখ কষ্ট করতে দিচ্ছ? অত্যন্ত অবাক হয়ে দেখলাম যে আমার প্রার্থনায় যেন সদ্য সদ্য উত্তর হিসাবে ইউরোপের যুদ্ধক্ষেত্রের একটি বাস্তব চিত্র আমার নয়নের সম্মুখে উদ্ভাসিত হয়ে উঠল। মৃত আর মুমূর্ষ পরিপূর্ণ সেই যুদ্ধক্ষেত্রের বিভীষিকা আর বীভৎসতা সংবাদ চিত্রের চেয়ে ঢের ঢের বেশি। আমার অন্তশ্চেতনায় একটি অতি মৃদু শান্তস্বর যেন কথা বলে উঠল, খুব ভালো করে মন দিয়ে দেখো, দেখতে পাবে ফ্রান্সে এখনো এই যে সব দৃশ্য অভিনীত হচ্ছে তা আলো ছায়ার একটা সাদা আর কালো রঙের আঁকা ছবি ছাড়া কিছুই নয়। তারা হচ্ছে বিশ্ব চলচ্চিত্র। এখনই যে সব সংবাদচিত্র দেখে এলে সেই রকম একাধারে সত্য আর অসত্য, দুই নাটকের ভিতর নাটক যেমন। আমার অন্তর তবুও শান্ত হলো না। এই দৈববাণী আবার শোনা গেল, সৃষ্টি হচ্ছে আলো ছায়া দুয়েরই সমন্বয়, তা না হলে কোনো ছবি সম্ভবপর হয় না। মায়ার শত শত গুণ বরাবরই একটার চেয়ে অপরটার একবার প্রবল হয়ে উঠবে। ইহলোকে আনন্দ যদি অবিরাম আর অন্তহীনই হতো, তাহলে কি আর মানুষ অন্য কোনো জগৎ চাইতো? দুঃখ ক্লেশ ভোগ না করলে সে কখনোই স্মরণ করতে চাইতো যে সে তার অমৃতধাম পরিত্যাগ করে এখানে এসেছে। দুঃখ কষ্টই হচ্ছে তাকে স্মরণ করাবার অঙ্কুশাঘাত। তা থেকে মুক্তির উপায় হচ্ছে জ্ঞান। মরণের বিয়োগ ব্যথা হচ্ছে একেবারেই অসত্য। যারা এতে ভয়ে কেঁপে মরে তারা হচ্ছে সেই রকম আনাড়ি অভিনেতা যারা থিয়েটারের মঞ্চে একটা ফাঁকা গুলির আওয়াজে সত্যি সত্যি ভয়ে পড়ে মরে যায়। আমার সন্তানেরা আলোকের সন্তান। তারা তো আর মায়ায় আবদ্ধ হয়ে চিরকাল মোহনিদ্রায় ঘুমাবে না। শাস্ত্রে যদিও আমি মায়ার বিষয় আর তার নানা ব্যাখ্যা পড়েছিলাম, কিন্তু সেসব আমার এই প্রত্যক্ষ দর্শন আর তার সাথে এই সান্ত্বনা বাণীর সঙ্গে পাওয়ার গভীর অন্তর্দৃষ্টি এমন ভাবে দিতে পারিনি। মানুষের মূল্যবোধ গভীরভাবে পরিবর্তিত হয় যখন তার মনে এই চরম বিশ্বাস দৃঢ় আর বদ্ধমূলক হয়ে দাঁড়ায় যে এই সৃষ্টি একটা বিরাট চলচ্চিত্র ছাড়া আর কিছুই নয়, আর এর ভিতরে নয় বরং বাইরেও আছে তার আসল স্বরূপ। এই অধ্যায় লেখা শেষ করে আমি বিছানায় ওপর পদ্মাসনে বসলাম। দুটি ঘেরাটোপ দেওয়া আলোকের ঘরটি মৃদু আলোকিত। চোখ তুলে দেখলাম যেন ঘরের ছাদ অতি ক্ষুদ্র ক্ষুদ্র সরিষা বর্ণের আলোকবিন্দুর দ্বারা আচ্ছাদিত। রেডিয়ামের মতো উজ্জ্বল স্পন্দিত হচ্ছে, ঝকমক করছে।
লক্ষ কোটি আলোক রেখার বৃষ্টিধারার মতো একটি স্বচ্ছ আলোকদণ্ডে পরিণত হয়ে আমার উপর এসে নিঃশব্দে ঝরে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার এবিত দেহের জড়ত্ব নষ্ট হয়ে গিয়ে অতি সূক্ষ্ম আর লঘু দেহে পরিণত হলো। মনে হলো যেন হাওয়ার উপর ভাসছি। বিছানা নামমাত্র ছুঁয়ে ভারশূন্য শরীরটা একবার এদিক একবার ওদিক পর্যায়ক্রমে ঈষৎ দুলতে লাগলো। ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম দেওয়াল আসবাবপত্র সবই ঠিক রয়েছে, কিন্তু সেই স্বল্প আলোকপিণ্ডই এত দূর বর্ধিত হয়েছে যে ঘরের ছাদ আর দেখা যাচ্ছে না। বিস্ময়ে স্পন্দিত হয়ে গেলাম। এই হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের কলকব্জা। আলোর ভেতর থেকেই যেন শটটা বেরিয়ে এলো। তোমার বিছানার সাদা চাদরের ওপর এক আলোক রশ্মিতে তোমার শরীরের ছবি ফুটিয়ে তুলছে। এইবার দেখো, তোমার শরীর আলো ছাড়া আর কিছুই নয়। আমি হাত দুটোর দিকে তাকালাম, সামনে পিছনে একবার ঘুরিয়ে দেখলাম, কিন্তু তাদের কোনো ভার আছে বলে মনে হলো না। একটা তুরীয়ানন্দ আমায় অভিভূত করে ফেললো। এই মহাবোমের আলোক স্তম্ভ একটা আমার শরীরের রূপ পরিগ্রহ করে দেখাচ্ছে, যেন কোনো সিনেমার যন্ত্রগৃহ হতে প্রক্ষেপিত আলোকরশ্মি প্রবাহের নিমিত্ত একটি দৈব প্রতিলিপি, আর তা পর্দার উপর প্রতিফলিত একটি চিত্রের মতোই প্রকাশ পাচ্ছে। ঈষৎ আলোকিত আমার নিজেরই শয়নগৃহের রঙ্গমঞ্চে আমার শরীরের চলচ্চিত্র বহুক্ষণ ধরে উপভোগ করলাম। বহু অপ্রাকৃত ঘটনা দর্শন আমার ভাগ্যে ঘটেছে, কিন্তু এমন অসাধারণ ব্যাপার আগে কখনো ঘটেনি। আমার জড়দেহের ভ্রান্তি যখন সম্পূর্ণরূপে ঘুচে গেল, আর সকল পদার্থের সার যে আলোক, তার যখন পূর্ণ উপলব্ধি ঘটলো, তখন আমি ঊর্ধ্বে স্পন্দনশীল প্রাণ কণিকা স্রোতের দিকে তাকিয়ে মিনতি ভরা কণ্ঠে বললাম, হে মহাজ্যোতি, দয়া করে আমার এই তুচ্ছ দেহপট আপনার মধ্যেই মিলিয়ে দিন। বাইবেলে ইলাইজা যেমন ঘরে অগ্নিরথের দ্বারা স্বর্গে উত্তোলিত হয়েছিলেন, তেমনি এই প্রার্থনাটি অবশ্যই খুব চমকপ্রদ। কাজেই আলোকরশ্মি তৎক্ষণাৎ অন্তর্হিত হলো। আমার শরীর আবার পূর্বেকার মতো স্বাভাবিক ভারপ্রাপ্ত হয়ে বিছানার ওপর এলিয়ে পড়ল। ছাদের সকল আলোকের কণাগুলি মিটমিট করে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। বুঝলাম এই পৃথিবী ত্যাগ করার সময় আমার তখনও আসেনি। একটা দার্শনিক চিন্তাও তখন মনের মধ্যে উদয় হলো, আর তাছাড়া ইলাইজা হয়তো আমার এই ধৃষ্টতার অসন্তুষ্ট হতে পারেন। ইতি অধ্যায় পরিচ্ছেদ 30 সমাপ্ত। জয় গুরুজি আন্টি। জয় আহ, গুরু। আমরা আজকে একটা খুব জ্ঞান গম্ভীর পরিচ্ছেদ পড়লাম। তো আমার মনে হয় এর উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমরা আগে জেনে নেই। পরের পরিচ্ছেদ শুরু করার আগে হয়তো আমরা পরের পরিচ্ছেদটি পরবর্তী সেশনে পড়ব। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল নিশ্চয়ই সবাইকে সেই প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করতে পারেন। সুচিত্রা আন্টি, আপনারও যদি কোনো প্রশ্ন থাকে আপনিও রাখতে পারেন, বা অন্য কারো যদি প্রশ্ন থাকে আপনার হ্যান্ড রেজ করুন। আঙ্কেল, আমার একটা প্রশ্ন ছিল। আহ যে এখানে একটা জায়গায় বলা হয়েছে যে শরীর যে পদার্থবিদ্যার সাথে যে কানেক্টেড, এটা একটুখানি যদি আলোকপাত করতেন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, একটা প্রশ্ন পাওয়া গেল, বা এক্সপ্লেনেশনের ধারা, আহ, একটা উৎস পাওয়া গেল। আহ, আমার একটা এখানে প্রশ্ন আছে সেনগুপ্ত আঙ্কেল। এই পুরো চ্যাপ্টারটাতে আমরা যেটা লক্ষ্য করলাম যে লাইট বা আলোই হচ্ছে সমস্ত কিছুর উৎস, এবং একটা জায়গাতে বলা আছে যে সেই আলোর সামনে দেশ এবং কালও যেন তারও কোনো মাহাত্ম্য থাকে না। কোনো একটা জায়গায় পড়েছিলাম আমরা। তো আহ, কালও কি করে আলোর সামনে ক্ষীণ হয়ে গেল,
এবং আলোটাই সর্বোপরি হয়ে গেল। এর উপরেও আপনি একটুখানি আপনার বিশেষ মন্তব্য দিয়ে আলোকপাত করবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে প্রথম প্রশ্নটা এসছে, এটা ঠিক কোন জায়গাটায় আছে, কেউ একটু আমাকে বলতে পারবে? পদার্থ বিজ্ঞানের যে এই জায়গাটা, পেজ নাম্বার বা ওই জায়গাটা কি আবার একটু কেউ পড়ে দেয়? উম, পেজ নাম্বার 372। মানুষের অধ্যাত্ম জাগরণের পর্যায় হিসাবে ঈশ্বর বৈজ্ঞানিক দিগকে উপযুক্ত স্থান ও কালে তার সৃষ্টি রহস্য অবসান করতে অনুপ্রাণিত করেন। এটা যে এই ঠিক যে আছে, আমি বিশ্বজগৎ। পেয়ে নিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, আমি 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 পেয়ে গেছি। হুম। হুম, আহ, সেটা হচ্ছে যে প্রথম 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 পার্টটা যেটা আমি আহ, ইয়ে করছি, সেটা হচ্ছে এখানে আলো যেটা, সেটা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে। এই এই বইটা লেখা হয়েছে নাইনটিন অ্যারাউন্ড 1932, 1933, 1935। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেই সময় এই যে আলো যখন, এই নীল ভোর যখন আলো, এই লাইট লাইট যখন আবিষ্কার হয়েছে, লাইটের দুটো থিওরি আছে বৈজ্ঞানিক মতে। দুটো থিওরি প্রুফড, এবং এই দুটো থিওরির জন্যই একটাতে বাবা নোবেল প্রাইজ পেয়েছে এবং আরেকটাতে ছেলে নোবেল প্রাইজ পেয়েছে, নীল বোর এবং ওর ছেলে। এইখানটায় যেটা বলা হয়েছে যে আলো বা লাইট ফিজিক্সের পরিপ্রেক্ষিতে বলা হয় লাইট ইজ এ কর্পাসকেল অ্যাজ ওয়েল অ্যাজ লাইট ইজ এ ওয়েভ। তার মানে হচ্ছে আলো একটি এনার্জি, ওয়েভ, এনার্জি। এবং এখানেও যেটা বলা হয় যে আলোতে পদার্থ আছে, ফোটন, দুটোই হতে পারে। এবং এবং তার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়েছে, যেটাতে বলা হয়েছে আলো এনার্জি এবং আলো ওয়েভ। এই পার্টিকুলার পরিপ্রেক্ষিতে যদি আমি আলো ধরি, আলোটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জিটাকে আমাদের ধরতে হবে। সেটা যে সৃষ্টি রহস্য, এই সৃষ্টি রহস্য, বা আমি আগে একটা দিনে বলেছিলাম যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি রহস্যে আহ যেটা বৈজ্ঞানিক বলা হয় এবং বৈজ্ঞানিক ভাবে বলা হয় এবং আমরাও যেটা বলি, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। মানে বৈজ্ঞানিক এসে বিগ ব্যাং থিওরি, এবং পরবর্তীকালে মানে যে জিনিসটা বলা হয়েছে যে বিগ ব্যাং থিওরির আগে কি ছিল। তো আমরা যদি বিগ ব্যাং থিওরি বা সবকিছু যদি বলি, তো এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের শরীর যে দেহ, দেহ তো পদার্থ, ম্যাটার। তো এই যে দেহ, যে ম্যাটার, এই দেহটা তৈরি হলো কি করে? এবং সেখান থেকে দেহ মানে আমি যদি ম্যাটার বলি, গ্রহ, নক্ষত্র বা যে কোনো ম্যাটার অবজেক্ট যা আমরা ব্রহ্মাণ্ডে দেখতে পাই, সে ম্যাটারটা তৈরি হলো কোথার থেকে? শুরুতে তো ম্যাটার ছিল না। তো সেই ম্যাটার তৈরি হলো কোথা? সেটা হচ্ছে সৃষ্টিতত্ত্বের আদি মূল। তো সৃষ্টিতত্ত্বের প্রথম মূলে যে মানে আমরা দুটো কথা বলি আমাদের শাস্ত্রে, যেটা আইনস্টাইনের বহুতই কাল আগে বলা হয়েছে। সেই সৃষ্টির একটি পার্টকে আমরা বলি আহ পুরুষ। পুরুষ মানে হচ্ছে এনার্জি, এবং পুরুষের যে প্রতীকী হচ্ছে, সে হচ্ছে ভগবান শিব। সেই জন্য শিব, সৃষ্টিতত্ত্বের একটি মূলে হচ্ছে শিব। এবং
ম্যাটার যেটা প্রকৃতি, সেটাকে আমরা বলি প্রকৃতি, সেটা হচ্ছে ম্যাটার। ম্যাটার মানে অবজেক্ট। সেই পৃথিবী ভূমণ্ড, সেই পৃথিবীর যে অবজেক্ট, একটা আমাদের দেহ হচ্ছে একটা অবজেক্ট। সো এই ম্যাটার এবং দেহ, এই অবজেক্ট এবং পুরুষ, আমরা কি বলি পুরুষের থেকে, সেই পরম পুরুষের থেকে প্রকৃতি সৃষ্টি হয়েছে। তার মানে সেই যে এনার্জি, সে কিছুই ছিল না, সেই এনার্জির থেকে ম্যাটার তৈরি হয়েছে, এবং এই ম্যাটার থেকে আবার এনার্জিতে ফিরে যাচ্ছে, এবং এটা নিরন্তর চলছে। এইটাই হচ্ছে আমাদের পুরুষ এবং প্রকৃতি। এবং প্রকৃতি মায়া করে, মহামায়া, সে প্রকৃতির ইয়ে হচ্ছে মহামায়া। সেই মহামায়া কালী আদ্যা আমরা পুজো করি। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই প্রকৃতি মানে হচ্ছে আমাদের দেহ। তো এই যে এনার্জি, এবার এখানে আমি একটু বিজ্ঞানের দিকে আবার চলে যাব, যেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ। হুম। তো সেই বিজ্ঞানের দিকে আহ, যেটা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আইনস্টাইনের যে সূত্র আছে, সেটাকে বলা হয় মাস এনার্জি ইকুয়েশন। সেখানে যেটা বলা হয়েছে যে মাস এনার্জিতে কনভার্ট করে, এবং এনার্জি মাসে কনভার্ট হয়। তো এবং এনার্জি ইজ, এবং টোটাল এনার্জি রিমেইন সেম। এটা হচ্ছে এনার্জির মাস ইকুয়েশনের সূত্র। তো সেইখানে এই যে জিনিসটা হচ্ছে যে, এবং এই যে বাহাত্তরে যেটা বলা হয়েছে যে সৃষ্টি রহস্যে সেই যে এনার্জি থেকে আমাদের শরীর, এবং সেই এনার্জিটাকে রিপ্রেজেন্ট করে এই বইতে বলা হচ্ছে আলো। এই আলোর থেকে আমাদের শরীর বা সব সৃষ্টি, যেটা ম্যাটার তৈরি হচ্ছে, সেই ম্যাটার আমরা যাই বলি। এবং আমরা যখন ফেরত যাই, তখন সেই ম্যাটারটা, আমি এখানে আরেকটু ডিটেল একটু যাবো, সেই ম্যাটারটা আবার ব্রহ্মে লীন হয়ে যায়। এবার আমি যদি ব্যাপারটা বলি, এবার সৃষ্টিতত্ত্বে আসি, একটি জীবের সৃষ্টি। এখানে আমি যদি মানুষের সৃষ্টি নিই, এবং দেহাত্ম সৃষ্টি, এবং সৃষ্টি যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটি মানুষ তার মাতৃদেহে সৃষ্টি হচ্ছে, বড় হচ্ছে, তো এক্সট্রা ম্যাটার, বা একটা শিশু তার ম্যাটারটা বেড়ে যাচ্ছে। যখন একটি শিশু জন্মায়, যে মানে আমাদের সবাই তখন কত, 2.5 2.7 কেজি একটি ছোট্ট বাচ্চা, সেখান থেকে একটা 4 ফুট 5 ফুট 6 ফুটের একটি সম্পূর্ণ মানুষ তৈরি হচ্ছে। এই এক্সট্রা ম্যাটারটা আসছে কোথা থেকে? আমরা যদি কেউ ভাবি এই এক্সট্রা ম্যাটারটা কোত্থেকে এলো, হাওয়ার থেকে তো আসেনি। কি কি থেকে এক্সট্রা ম্যাটারটা তৈরি হলো, যে একটি ছোট্ট ভ্রূণ থেকে একটি সৃষ্টিতে একটি দেহ সৃষ্টি হলো, এবং সেই দেহ ভূমিষ্ঠ হওয়ার পর সে যখন বড় হলো, তার একটি বড় শরীর হলো, যেখানে আমাদের সব শরীর। এবং আমাদের জন্মের আগে কি কিছু ছিল? কি ছিল? শূন্য, শক্তি। জন্ম হলো, শরীর এলো, কোত্থেকে এলো? আবার যখন এই শরীর বিলীন হয়ে যাবে, কোথায় যাবে? যখন 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 কারো শরীরকে যখন দাহ করা হয়, সেই শরীরের ওজন হচ্ছে 50 কেজি, 60 কেজি, 70 কেজি। তারপর যখন শরীর দাহ করা হয়, তার যে অ্যাশেস বেরোয়, সেটা হার্ডলি 500 গ্রাম। তো বাকিটা গেল কোথায়? তো আমরা যদি এইটাকে একটু ভাবি, তো এইখানে যে দেখতে পাবো, সেই যে শক্তি, এনার্জি, এনার্জি কনভার্টেড টু ম্যাটার। মানে কেউ হয়তো বলবে যে আমরা খাবার দাবার খাচ্ছি, সেই জন্য বড় হচ্ছি। তো আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবারটার মধ্যে কিন্তু এনার্জি আছে। সেটা যদি সে যাই হোক, সেটা একটা ফল হোক, সেটা শাক হোক, সবজি হোক, দেখতে তো ম্যাটার। আমাদের যখন সেটা আমরা যখন ভোজন করি, আমাদের যখন জঠর, সেই আমি মণিপুর চক্রের কথা বলেছিলাম, অগ্নি, সেই জঠরে হজম হয়ে সেই ম্যাটার, সেই শাক, সেই সবজি, সেই ফল, সেই খাবার দাবার এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই এনার্জি আমাদের শক্তিকে এনার্জি দিচ্ছে। সেই এনার্জির থেকে কিন্তু কোষগুলো আবার তৈরি হচ্ছে। কারণ ম্যাটার তো তৈরি হচ্ছে, তো 5 কেজির থেকে 6 কেজি, মানে 1 কেজি ম্যাটার এসছে। তো সেই ম্যাটারটা কার্বন হোক, সেই ম্যাটারটা জল হোক, কিন্তু সে ম্যাটার। এবং সেই 1 কেজি ওজন কোত্থেকে এলো?
সেই যে যে বাড়ছে, ওজন বাড়ছে, এটা হচ্ছে কমপ্লিট সেই যে কারণ টোটাল ওজনটা তো সেম, এনার্জি এবং ম্যাটার। সেইখান থেকে এই ব্যাপারটা বোঝানো হচ্ছে যে এই পুরো সৃষ্টির মূলে হচ্ছে এনার্জি। সেই এনার্জিকে আলো বলে পরমহংস যোগানন্দজি ওটাকে তখন এখন বুঝতে হবে এটা আমরা 1930-তে কথা বলছি, 1925, 1930, তখন এগুলো সব আবিষ্কার হচ্ছে, আজ থেকে প্রায় 100 বছর আগে। তো এইখানে যেটা ব্যাপারটা হচ্ছে সেই এনার্জি থেকে মানুষের সৃষ্টি, এবং মানুষ বা কোনো ম্যাটার শেষ হয়ে গেলে সেই এনার্জিতেই ফিরে যাবে। তো এইটাই সৃষ্টি তত্ত্ব। এবং এই যে এনার্জির থেকে সৃষ্টি, সেটাকে আমরা শাস্ত্রে বলি পরম পুরুষ শিব। এবং এই যে ম্যাটারটা তৈরি হলো, তার অধিপতিকে আমরা বলি বসুন্ধরা বলুন, পৃথিবী বলুন, যাই বলুন, সেই যে ম্যাটার, তার দেবী হচ্ছে কালী। এবং সেখানে আমরা বলি মহামায়া, কারণ এই ম্যাটারটা মায়া। মায়া কথাটা আমি বলেছিলাম, মায়া মানে ট্রানজিয়েন্ট। মায়া বা বা যেটা সত্য নয়, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট, তার মানে একদিন এটা শেষ হবে। এবং আমরা যদি বৈজ্ঞানিকের জিনিস বলি, তা আমরা বলছি যে কত কত বিলিয়ন ইয়ার্স পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সূর্য বড় হয়ে যাবে, এই হয়ে যাবে। তা আমাদের বৈজ্ঞানিকরাও বলছে এই পৃথিবী থাকবে না, তখন হয়তো মানুষ অন্য কোনো গ্রহে চলে যাবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। এই আলো তত্ত্ব থেকে শরীর তত্ত্ব, এবং শরীর তত্ত্ব থেকে আলো। এখানে আলোকে বুঝতে হবে একটি একটি এনার্জি। তো এটা হচ্ছে এই প্রশ্নের এক্সপ্লেনেশন। রাজেন্দ্র আঙ্কেল, আপনি কি বলছিলেন, আরেকবার একটু বলবেন? আহ, আমি বলছিলাম একটা জায়গায় আমরা দেখলাম যে মোটামুটি ভাবে আপনার এই উত্তর থেকে অবশ্য অনেকখানি আলোকপাত আমরা পেয়ে গেছি। তবুও আমার যে প্রশ্নটা ছিল, যে যেখানে এক জায়গায় বলা হয়েছে যে এই আলোর সামনে, আলোর কাছে আহ দেশ কাল ও কিছুই নয়, মানে এটাও যেন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর কি। এইটা একটা বিষয় ছিল, আহ এটার উপরে আলোকপাত করার জন্য। সঙ্গে হ্যাঁ, আরেক কাল। কাল যেটা হচ্ছে, সেটা যেটা হচ্ছে কাল মানে কি? কাল মানে হচ্ছে, এটা একটু একটু টাফ তত্ত্ব, আমি চেষ্টা করছি বোঝাতে। এবং এই যে কালের যে অধিপতি, সেও কিন্তু মহাকাল। মহাকাল আমরা পুজো করি এক শিব, আর মহাকালী বলতে বলি বলি কালী। এবং কালী কে? যে কালের, এটা স্বয়ং রামকৃষ্ণ দেব বলে গেছেন, সেই কাল। এবার এই কালটা কি? তো কাল আসতে গেলে আমরা যদি বলি সময়, সময় যেটা আমরা সাধারণ বলি, সময় হচ্ছে আপেক্ষিক, সময়টা অ্যাবসলিউট নয়। আমরা বলি বুধবার, একটা কোনো রেফারেন্স থেকে বলি, কেউ আমরা যদি আমাদের জন্ম বলি, তো আমাদের যদি বলি আমার জন্মদিনটা ছিল 0, টাইম 0, আজকে যদি কারুর বয়স 50 হয়, তো সে বলে আমার বয়স 50, মানে ওই রেফারেন্স টাইমে সে মানুষটি আমরা বলছি বয়স 50। এবং এই যে কাল যেটা আমরা বলছি, এই কালটা কিন্তু অ্যাকচুয়ালি, মানে আমি যদি বলি এই টাইমটা হচ্ছে রিলেটিভ। কারণ টাইম বলছে যে পৃথিবী শুরু হওয়ার, মানে ব্রহ্মাণ্ডের শুরু হওয়ার সঙ্গে টাইম শুরু হয়েছে, মানে ওটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসলিউটে যে কাল, এবং যেটা মানুষ সমাধি স্থিতিতে এক্সপিরিয়েন্স করে, তার কাছে কালের গিয়ে বদলে যায়। এবং তার থেকে এখন বৈজ্ঞানিকরা টাইম মেশিনের কথা বলছে। অ্যাকচুয়ালি যদি আমি বলি, কাল কিন্তু স্থির। কাল হচ্ছে স্থির। একটা, যদি আমি আমি বলতে পারি, যদি আমি বৈজ্ঞানিক ভিত্তিতে বলতে পারি, কাল একটা স্থির স্ট্রেট লাইন যদি আমি এঁকে দিই, আর সেই স্ট্রেট লাইনে একটা পয়েন্টে আমার জন্ম, সেই রেফারেন্স পয়েন্টটাকে আমি বলছি টি। এবং সেই স্ট্রেট লাইন ধরে আমি যদি এগিয়ে যাই, তো আমি বলবো T+50, T+60, T+70। কিন্তু রেফারেন্সটা হচ্ছে ওই টি, ওই স্ট্রেট লাইন। এবং মানব এবং সময়টা কিন্তু ওই স্ট্রেট লাইনের রিলেটিভে মুভ করছে। সময় বলে কি, সময় কিন্তু অ্যাবসলিউট নয়, কাল হচ্ছে স্থির। এবার যে
এই স্থির কাল, সমাধিকালে যে এই স্থির কালটাকে উপলব্ধি করতে পারবে, সে কিন্তু মানে আমি এখন আমার মাথাকে সেই এখন আমি স্ট্রেট লাইনের নিচে আছি। আমি যদি স্ট্রেট লাইনটা নিচে থাকে, আমি উপরটা কি দেখতে পাবো না, স্ট্রেট লাইনটা দেখতে পাবো না। আমি সেই জন্য পিছনটা, আগেরটা দেখতে পাই না, এবং পিছনটা আমরা ধরতে পারি না। তো আমি যদি স্ট্রেট লাইনের উপরে চলে যাই, আমি যদি একটু স্থির কালটাকে দেখতে পাই, আমি সেই কালের আগেও দেখতে পাবো, কালের পিছনেও দেখতে পাবো। সেই জন্য এখানে যেরকম যোগীরা আছে, যোগীরা বলতে পারে, এবং সবকিছু ফিক্সড। যোগীরা বলতে পারে আগে কি ঘটছে। যেরকম গুরুজি বলতেন যে তুমি যেও না, তোমার এই হবে, তুমি এসে যাও, তোমার গুরুজি কিভাবে বলছে, সে মানে টাইমের আগে সে কি করে দেখতে পাচ্ছে। বা গুরুজি অনেককে বলেছে, গুরুজি এবং যোগীরা অনেককে বলেছে, আরে তুমি তো ওখান থেকে এসছো। বা কেউ আসছে, গুরুজি বলছে ও আসছে, মানে যে 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 লোকটা আসছে সেটাকে, সে কিন্তু টাইমের পিছনে। তো সে যে টাইমের পিছনটা কি করে দেখছে, টাইমের সামনেরটা কি করে দেখছে, সেইটা তো সম্ভব নয়, আমরা সাধারণ হিসেবে দেখতে পাই না। কিন্তু যোগীরা সেই কালটার সঙ্গে যখন তার রমণ হয়, কালটার সঙ্গে সে যখন সেই মিশে যেতে পারে, তখন সে দেখে কাল হচ্ছে স্থির। এবং সেই স্থিরকে বলা হয়, মনটা যখন দিকে নিয়ে স্থির হয়, সেটাকে বলা হয়, গীতাতে বলা হয় যে ব্রাহ্মী স্থিতি। এবং ওই স্থিতি থাকলে কালের পিছনেও দেখা যায়, কালের সামনেও দেখা যায়। সেই জায়গাটা হচ্ছে কালের তত্ত্ব। এবং এই জন্য যোগীরা দেখতে পাচ্ছেন আগে কে আসছে, এবং যোগীরা দেখতে পাচ্ছেন পিছনে কে আছে। ওয়ান্ডারফুল। তো এটা হচ্ছে কালের তত্ত্ব, এবং যেখানে এই বইটার মধ্যে বোঝানো হচ্ছে। সো আশা করি আমি উত্তরটা দিতে পারলাম। হুম। একদম। তো আপনি কালটাকে স্থির বলে ব্যাখ্যা করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপেক্ষিকতার সূত্রটাকেও আপনি জুড়ে দিলেন, যেটা একটা রিলেটিভ বিষয়, তাই তো আঙ্কেল? হ্যাঁ, কাল রিলেটিভ। আপনার বয়স যদি 50 বছর হয়, তো টাইম কি 50 বছর? একদম নয়। টাইম তো 50 বছর নয়। তো টাইম শুরু কোথায়, টাইম শেষ কোথায়? একদম। পাবেন না তো। এবং আমরা যদি বলি 1950, 1960, এটা কি আছে, এটা রিলেটিভ। আবার যদি বলি 2120, 2130, ওটাও রিলেটিভ। একদম। তো সময় আমরা অ্যাবসলিউট নয়, সময় হচ্ছে রিলেটিভ। এবং কাল, সেই জন্য কাল স্থির। এটা একটু টাফ জিনিস। মানে যদি আমি ভাবি একটা স্থির লাইন আছে কাল, এবং সেই কালের একটা পয়েন্টে আমি আসছি, আবার একটা পয়েন্টে আমি ছেড়ে আছি, এরকম ইনফাইনাইট পয়েন্টস আছে। এবং যে কালটাকে বুঝতে পারবে, সে আগেও দেখতে পাবে, সে পিছনেও দেখতে পাবে। ওয়ান্ডারফুল। পায়েল আন্টি, আপনার কিছু প্রশ্ন আছে মনে হচ্ছে। হ্যাঁ আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে যে টাইমের বিয়ন্ড যে দেখতে পাওয়া ব্যাপারটা, এটা কি কোনো এজ রেস্ট্রিকশন আছে? মানে সার্টেন এজের পরে মানে দেখতে পায় যারা যোগী? না, এর কোনো এই রেস্ট্রিকশন নেই। এটা হচ্ছে আমার চেতনা। আমি যেরকম আগের ক্রিয়াযোগ চ্যাপ্টারটাতে আমি বলেছিলাম, আমার চেতনা বা আমার কনসাসনেস, অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্রেন বা আমরা আমাদের কনসাসনেসের মাত্র 2% ইউজ করি। এবং সেটা সাইন্টিফিক্যালি, আপনি যদি গুগল করে দেখেন হাউ মাচ অফ আওয়ার ব্রেন অ্যান্ড কনসাসনেস উই ইউজ, তো বলবে 2 থেকে 5-4%। তো বৈজ্ঞানিক মতে আমরা আমাদের ব্রেন এবং চেতনার মাত্র 2 থেকে 5% ইউজ করি, বাকি পার্সেন্ট আনইউজ থাকে। সেই চেতনাটাকে যে যোগী, সে সাধনা করতে করতে বাড়াতে বাড়াতে 98-90% চলে যায়, তখন সে সুপার কনসাস স্টেট বলা হয়। সেই সুপার কনসাস স্টেটে তার অবজারভেশন, তার চিন্তা, তার চেতনা পুরো বদলে যায়। কারণ সে বাকি 98%টাকে তো খুলে ফেলেছে। এবং সেইটা যখন খুলে ফেলে, তখন সে পৃথিবী তার কাছে অন্য রকম হয়। যেরকম আইনস্টাইন, পৃথিবী তো চেঞ্জ হয়নি, আইনস্টাইন তার চেতনার বিকাশ, সেই জন্য বলা হয় আইনস্টাইনের ব্রেন নিয়ে পড়াশোনা ন্যাচুরালি। আইনস্টাইনের চেতনা বিকাশ হয়তো বলা হয় হয়তো 14-15 ছিল পার্সেন্টেজ। এবং সেই চেতনা বিকাশে সে পৃথিবীটাকে দেখতো না, সে টাইম স্পেস ফেব্রিক দেখতো। আমরা তো টাইম স্পেসে কোনো ফেব্রিক দেখতে পাই না।
কিন্তু সে দেখতো, সে অঙ্ক কষেছে, সে প্রুফ করেছে, সে প্রুফ করে বলে দিয়েছে, সে টাইম স্পেস দেখলো কি করে? আমি তো এখন যোগীর কাছে যাইনি, আমি সিম্পল বৈজ্ঞানিক ধারাতে বলি, সে দেখছে কি করে, সে ভাবছে কি করে? বা স্টিফেন হকিন্স তো, মানে যদি আমি বৈজ্ঞানিক বলি, উনি তো প্রায় অথর্ব ছিলেন। তো ওনার যে চেতনা, মানে বা চেতনার লেভেলটা ওখানে ছিল, উনি ব্ল্যাক হোল কনসিভ করতে পারছেন। এবং সেই যে চেতনার বিকাশ, সেই যে কনসিভনেস এর বিকাশ, হয়তো স্টিফেন হকিন্সের ছিল 2 জায়গায় 7 8। কারণ তখন সে পৃথিবীটাকে অন্যভাবে দেখতে পাচ্ছে। সেখানে একজন যোগী যখন 98 99 করতে পারছে, তার কাছে পুরো পৃথিবী, তার চেতনা, তার পুরো জিনিসটা ডিফারেন্টলি বিহেভ করে। সে তখন সবকিছু দেখতে পাবে, এবং তার জন্য কোনো বয়স নেই কখন তার চেতনা বিকাশ করে। কেউ পূর্ব পূর্ব জন্মের সাধনার জন্য জন্মের থেকেই হতে পারে, আবার কেউ সাধনা করে 20 বছর হতে পারে, কারো 30 বছর হতে পারে, কারো 60 বছর 70 বছর হতে পারে। এখানে কোনো বয়সের লিমিটেশন নেই। এখানে সাধনার হচ্ছে আসল, এবং পূর্ব পূর্ব জন্মের সাধনাতে তার ব্রেনের বিকাশ যখন হবে, সে পাবে, সে বুঝতে পারবে। এই জন্য যখন সাধনাতে, এইখানে বইতে এই চ্যাপ্টারতে কিছু ছিল, এই যে আলো যখন মেডিটেশন করে বিভিন্ন জিনিস রিভিল হয়, সে তখন আলো দেখতে পায়, পৃথিবী দেখতে পায়, সে সবকিছু দেখতে পায়। মানে চোখে একটা জায়গায় আসে, সাধনার সময় যখন সে চোখটা মানে সেই চোখে ব্রহ্মাণ্ড দেখতে পায় যোগী। তার ভ্রূমধ্র মানে দুটো চোখের আইজের মধ্যিখানে যে জায়গাটা, যেটাকে বলা হয় থার্ড আই, সেই থার্ড আই খুলে যায়, মানে কি সেই চেতনাটা খুলে যায়, তখন আমি সাধারণ চোখ নেই, সাধারণ চোখ তো লিমিটেশন সেন্স। আর যখন আমি থার্ড আই দিয়ে দেখছি, তখন আমি পুরো পৃথিবীটাকে অন্যভাবে দেখছি। সেই থার্ড আই দিয়ে সে পুরো পৃথিবীকে আহ দেখতে পায়, এবং সে বিভিন্ন দেখতে পায়। এখানে আমি একটি ছোট্ট ঘটনা বলছি। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে একবার কোর্টে ডাকা হয়, তখন তার বয়স ছিল বোধহয় 90 না 100 হবে, কি আমার অনেক বৃদ্ধ, 100 100 হবে। উনি তো ভাই 200 বছর না 250 বছর জীবিত ছিলেন। তো শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে কোর্টে ডাকা হয়েছে একটি মার্ডার কেস, মার্ডার কেসই ছিল বোধহয়, একটি মার্ডার কেসে সাক্ষী হিসাবে। তো জজ সাহেব জিজ্ঞেস করেছে যে ভাই, তো তো মানে অন্য সাইডে বলেছে এ তো দেখতেই পায় না, 100 বছর চোখ ঢুকে গেছে, এই সাধারণ চোখ দিয়ে তো এই কিছু দেখতেই পায় না। তো তো জজ সাহেব তখন বললো, ভাই তুমি 10 হাত দূরে তো তো তুমি দেখতে পাও কিনা আমি বুঝতে পারছি না, তোমার তো শারীরিক এই অবস্থা, তুমি এত দূরে কি করে আহ দেখলে? আহ, আহ, সেটা তো মানে তুমি ঠিক সাক্ষ্যদান করছো না। তখন লোকনাথ বাবা একটি কথা বললেন, বলে দূরে গাছটা দেখতে পাচ্ছো? তো জজ সাহেব বললো, হ্যাঁ হ্যাঁ, দূরে তো ওই গাছটা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা দূরে দেখা যাচ্ছে, বলে ওই গাছটাতে যাও, ওটা দেখতে পাবে গাছের এই পয়েন্ট থেকে, এই তখন তো আঙ্গুল বলা মানে মেজারমেন্টটা আঙ্গুল দিয়ে হতো, 4 আঙ্গুল 6 আঙ্গুল, ওই 6 আঙ্গুল দূরে দেখবে একটা কালো পিঁপড়ার লাইন উপরে যাচ্ছে, আর 10 আঙ্গুল লাইন, 10 আঙ্গুল পরে দেখতে পাবে একটা লাল পিঁপড়ার লাইন নিচে নামছে, যাও দেখো গিয়ে। তো জজ সাহেব, যেটা সাধারণ চোখে তো কেউই দেখতে পাচ্ছেন, এবং সে তো বৃদ্ধ। তো জজ সাহেব তখন ওখানে গিয়ে দেখলো সত্যি সত্যি যে ডিস্টেন্সটা বলেছিল সেখানে আছে। তো সে দেখলো কি করে? তো সেটাকে আমরা সাধারণ হিসেবে বলি দিব্য চক্ষু, বলে না দিব্য চক্ষু খুলে গেছে, দিব্য চক্ষু। এই যে জিনিসটা আছে, এইটা হচ্ছে কনসাসনেসটা যখন এক্সপ্যান্ড করে যায়, তখন ব্রহ্মাণ্ড তার কাছে টোটালি ডিফারেন্টলি রিভিল করে। তখন তার কাছে স্পেস টাইম, আমি এটা তখন ওটা আগের আগের প্রশ্নে তো আমি টাইমের কথা বললাম, এই প্রশ্নে আমি স্পেসের কথা বললাম। এটা যখন স্পেস টাইম একদম কোলাপস করে যায়, তার মানে হচ্ছে ওর কাছে অত দূরে নেই, লোকনাথ বাবার কাছে ঠিক মনে হচ্ছে যে আধা হাত দূরে ও জিনিসটা দেখতে পাচ্ছে। মানে স্পেস টাইম যেটা আমরা সাধারণত ফিজিক্সে বলি, কোলাপস করে গেছে। তো যখন কারো চেতনা যে কোনো বয়সে হতে পারে, এবং সে স্পেস টাইমে পুরো জিনিসটা ডিফারেন্টলি দেখবে, তার কোনো বয়সের ইয়ে নেই,
আমি যেমন লোকনাথ বাবার এক্সাম্পল দিলাম, ও তো 100 বছরে পার হয়ে গেছিলাম। সেরকম অনেক ছোট ছোট শোনা গেছে গুরুজিও নাকি খুব ছোট বয়সে অনেক কিছু দেখতে পারতো, অনেক কিছু বলতে পারতো বাল্যকালে। তো তার ছোট বয়সে তো ছিল চেতনা, তো তার জন্য কোনো বয়স নেই। জয় গুরু। কারো কোনো প্রশ্ন আছে কি আর? মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই এই পর্যায়ে। আহ বিশ্বনাথ আঙ্কেল, আপনার যদি আর কিছু অ্যাড করার থাকে আপনি করুন, না, নাহলে এখানে আমার আর কিছু অ্যাড করার নেই, কারণ এই প্রশ্নটি মোটামুটি তো মেইন টপিকটা বলা হলো। এখানে তো বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব এবং আমাদের বডিও একটা এনার্জি। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আমরা অনেক সময় বুঝতে পারি না। আহ, আমরা যখন সাইন্টিফিক্যালি সায়েন্সে পড়ছি ম্যাটার, অ্যাটম, এবং আমরা অ্যাটমে বলছি যে তাতে নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, এবং এনার্জি ব্যান্ডে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো তো এই যে এনার্জি ব্যান্ডে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ওটা কিন্তু একটি এনার্জি। এবং আমাদের শরীর তো সেটাকেই ফলো করছে। তো আমাদের দেহে তো মিলিয়নস আর বিলিয়নস অফ অ্যাটম আছে, এবং তার মধ্যে ইলেকট্রন আছে। তারা সর্বদা ঘুরে বেড়াচ্ছে। তো আমি যদি সেরম ভাবেও দেখি, আমাদের শরীর যদি ম্যাটার মাসও যদি বলি, আমাদের শরীর কিন্তু একটি এনার্জিও বটে। এবং প্রতিটি পদার্থের মধ্যে মাসও আছে, এনার্জি আছে। হ্যাঁ। এবং সেই জন্য মানে যদি আমি বলি, মানে এটা আরেকটা জিনিস নিয়ে যদি বলি, যেটা হয়েছে একটা বারুদ বা একটা কিলো নিউট্রন টিএনটি তে বলা হয় একটি বোমা বিস্ফোরক, বা একটা জিলেটিন, যেটা বিস্ফোরণের আগে তো এটা 6 ইঞ্চি জিলেটিন, কিন্তু বিস্ফোরণের পরে, বা যদি অ্যাটমিক বম আমি নিই, সে তো প্রচন্ড শক্তিশালী। চেহারায় তো অ্যাটমিক বম যদি হয়, তা আমি সাধারণ মানুষ হাতে মানে নর্মাল অবস্থায় সাধারণ মানুষ হাতে করে একটা অ্যাটম বোমকে তুলতে পারে একটা ফুটবলের মতন। কিন্তু সেটা যখন ডেটোনেট করে এক্সপ্লোড করে, কতখানি এনার্জি রেডিয়েট করছে, ধ্বংস করে দিচ্ছে। তো যখন ওই ফুটবলের মতন অ্যাটমটা ছিল, একটা মাস ছিল, ইউরেনিয়াম আইসোটোপ মাস, তার মধ্যে যে অতখানি এনার্জি আছে, সে কি আর আমরা জানতাম? সাধারণ নিরীহ মাসের মতন দেখাচ্ছে। তার মানে এইখানে এই যেটা বলছি যে মাস এবং এনার্জি এটা ইন্টারচেঞ্জেবল। ওই অ্যাটম বোমাটার মধ্যে যতখানি এনার্জি ছিল আমরা জানতাম না। হ্যাঁ, যখন সে সাধারণ নিরীহ একটি ফুটবলের মতন গোলা, কিন্তু ওই যখন সেটা যে কোনো ছোট বোম্বেরও হতে পারে, এবং নিউক্লিয়ার বম্বের, কিন্তু সেটা যখন এক্সপ্লোড করে, সে তার ধ্বংসলীলা তো সারা পৃথিবী দুবার দেখেছে। এবং তার থেকে তো বোঝা যাচ্ছে সে কতখানি, মানে ওই ছোট্ট একটি ফুটবলের মতন ইউরেনিয়াম আইসোটোপ বা প্লুটোনিয়াম আইসোটোপ কতখানি এনার্জি জেনারেট করতে পারে। সেই এনার্জিটা এলো কোত্থেকে? সে তো বাইরে থেকে আসেনি, সে তো সেই মাসটার মধ্যেই ছিল। তো সেই যে মাস আর এনার্জি ইন্টারচেঞ্জেবল, সেরকম আমাদের মধ্যেও সেই এনার্জিটা আছে। এখন যোগের দ্বারা সেটা প্রকাশ পাচ্ছে না। মানে ওই অ্যাটম বোমটাকে যদি ফাটানো না হতো, মানে হাজার হাজার তো পৃথিবীতে নিউক্লিয়ার স্টক পাইল আছে বিভিন্ন দেশের কাছে, সেগুলোকে তো ফাটানো হচ্ছে না। অতএব এটা একটি নিরীহ মাস হিসাবেই পড়ে আছে, কিন্তু একবার যদি ফেটে যায়, তখন সে কিন্তু বিশাল এনার্জি হয়ে যায়। সেইরূপ আমাদের শরীরের মধ্যে সেই এনার্জি শক্তিটা পোটেনশিয়ালি আছে। কারণ আমরা যে মাস দেখছি, আমরা কিন্তু তার চেয়েও ততখানি এনার্জি, এবং চেতনা সাধনার দ্বারা সেই এনার্জিটাকে যদি বিকশিত করে দিই, তো সেইখানে যেটা বোঝানো হচ্ছে যে সে একজন সুপার কনসিয়াস, সুপার এনার্জি হিউম্যান বিং হতে পারবে। বা সেইটুকুই আমার বলার। আদারওয়াইজ তো চ্যাপ্টারটা একটু হেভি, বৈজ্ঞানিক ভিত্তিতেই আছে। আমি চেষ্টা করলাম সাবস্টেন্সটাকে বলে দিতে। জয় গুরু। আরো যদি কারো প্রশ্ন থাকে তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। জয় গুরু। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে মনে হচ্ছে এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন নেই।
আজকের এই পাঠের জন্য আমরা গুরুজির কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে এই জ্ঞান গম্ভীর পরিচ্ছেদটিকে আমাদের মতো সাধারণ মানুষের উপযোগী করে সরলভাবে ব্যাখ্যা এবং উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা আজকের এই পাঠ্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন, এবং ধন্যবাদ যারা আগে এই পাঠ্যক্রমটি শুনবেন, সবাইকে ধন্যবাদ। এবং সর্বশেষে আবারও গুরুজিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে গুরুজির কাছ থেকে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আজ্ঞা নেব। জয় গুরুজি মহারাজ।